ইউনূস সাহেবকেও উনি একজন নোবেল পিস জয় করেছেন, ওনাকে অনুরোধ করব কি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা নিজের সমান অধিকার পায়। ভারতবর্ষে কি আর কোনো সমস্যা নেই? ভারতবর্ষের কি সব সমস্যার সমাধান হয়ে গেছে? কি এখন একটা কুড়োল নিয়ে তোমরা বেরিয়েছো কি খালি জমি খুঁড়বে আর নতুন নতুন তোমরা কিছু কিছু আবিষ্কার করবে? এটার আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি। এবং যে বিশেষ রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি কি তারা কোথাকার কি ইস্যু নিয়ে এসে এখানকার একটা ধর্মীয় সমীকরণ তারা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা বলছে নাকি পশ্চিমবাংলায় তারা আগুন লাগাবে, আর সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে। সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে। আর কি বাকি থাকলো? একটা তো মানুষের রুজি রুটিতে আগুন লাগিয়েছে, একটা তো মানুষের রুজি রুটিতে নোটবন্দি করেছে, জিএসটি নিয়ে এসছে, গাব্বার সিং ট্যাক্স, যত ছোট ছোট শিল্প বন্ধ হয়ে গেল। এখন তারা আর কত আগুন লাগাবে? এখন চিতার উপরে আবার চিতা জ্বালাবে, কবরের উপরে আবার আগুন লাগাবে। কড়া প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই অসভ্যতাকে আমরা মেনে নেব না। সাম্বালে যেটা ঘটেছে, আজকে আজমের শরীফ দরগা নিয়ে তারা প্রশ্ন তুলছে, সেটারও কড়া নিন্দা জানিয়েছি গভর্নরকে ডেপুটেশন দিয়ে। আমি 28 নভেম্বরে আজমের শরীফ দরগা নিয়ে কিভাবে প্রশ্ন তুলে, এই আজমের শরীফ দরগার ইতিহাসে প্রমাণ রয়েছে আমার কাছে, তথ্য প্রমাণ দিয়ে বলছি কি যখন থেকে 1236 সালে, যখন 800 সাল পুরনো এই দরগা, যখন থেকে দরগা নির্মাণ হয়, হযরত খাজা গরিব নওয়াজ আতায়ে রসুল হিন্দল ওয়ালি খাজগা হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরগা, সেটা নিয়ে একজন কি বিবেক গুপ্ত, উনি নাকি কেন্দ্রীয় সভাপতি হিন্দু সেনার বিবেক গুপ্ত, উনি নাকি গিয়ে কেস করেছেন আজমের লোয়ার কোর্টে কি এখানে আমি সমীক্ষা চাইছি। এখানে একজন কেস আবার লোয়ার কোর্ট গ্রহণ করলো। কি করে গ্রহণ করলো? যেখানে আমার 1991 সালে রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট আছে, ধর্মীয় স্থান অ্যাক্ট আছে, কিভাবে কেসটা গ্রহণ করা হলো। এবং আজমের শরীফ দরবার পরিষ্কার করে বলে দিই, বাংলাদেশ একটা আলাদা দেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোনো রকমের মন্তব্য করতে চাইছি না, কিন্তু একজন সংখ্যালঘু অন্য সংখ্যালঘুর ব্যথা বুঝে, সে কি ব্যথার মধ্যে যাচ্ছে সেটা আমরা বুঝি, কেন আমরাও সে ব্যথার মধ্যে যাচ্ছি। যে কোনো জায়গায় সংখ্যালঘু অধিকার নিয়ে আন্দোলন হবে, আমাদের নৈতিক, আমাদের নীতিগত সমর্থন ওনাদের প্রতি রয়েছে, থাকবে। বাংলাদেশ সরকার নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি হবে, কেন আমরা সবাই ভারতবর্ষে থাকি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হচ্ছে বিদেশ নীতি, যেটা আমাদের দেশে বিদেশ নীতি হবে সেটাকে আমরা মেনে নেব, সেটা নিয়ে আমরা কোনো রকমের তর্ক বিতর্কে জড়াবো না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু বাংলাদেশ সরকারকে এতটুকু, বাংলাদেশের জনগণকে আমি এতটুকু অনুরোধ করব কি দেখুন, একটা ইংরেজিতে কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি একতাতেই ক্ষমতা, সেই একতা দেশবাসীর একতা। বাংলাদেশের জিডিপি অনেকটা উন্নতি করেছে, শিল্প জায়গার থেকেও বাংলাদেশ অনেকটা উন্নতি করেছিল। আমরা এতটা আশা করতে পারি বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের যে সম্পর্ক, যে সুসম্পর্ক ছিল যখন থেকে বাংলাদেশের জন্ম, সেই সুসম্পর্ক যেন ভবিষ্যতেও থাকে। বাংলাদেশ শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট গোল মাইলস্টোনগুলো অ্যাচিভ করেছিল, তারা যে এগিয়ে গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সেটাকে যেন তারা ধরে রাখতে পারে। এবং ইউনূস সাহেবকেও উনি একজন নোবেল পিস জয় করেছেন, ওনাকে অনুরোধ করব কি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা নিজের সমান অধিকার পায়। কিন্তু বাংলাদেশ আলাদা দেশ বলে আমি সেটার অভ্যন্তরীণ বিষয়তে আমি কোনো রকমের মন্তব্য করব না। আমার দেশের দিকে আমি আসি। এখানকার ইসকন মুভমেন্টকে আমি চিনি, এনাদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক, যেটা ভারতবর্ষের যে ইসকন আমরা জানি নদিয়ার মায়াপুরে তাদের হেডকোয়ার্টার, এবং তারা একটা, যতটুকু আমি ওনাদের সঙ্গে মিশে যতটুকু বুঝতে পেরেছি, ভারতবর্ষের মধ্যে ওনারা একটা আধ্যাত্মিক মুভমেন্টের মধ্যে ওনারা রয়েছেন। ওনাদের সঙ্গে রাজনীতির কোনো রকমের যোগাযোগ ভারতবর্ষে নেই, ওনারা একটা আধ্যাত্মিক জগতে থাকেন। সেটা ভারতবর্ষের ইসকন নিয়ে আমি বলতে পারবো। যেখানে ভারতবর্ষের সম্বল জেলায় যে 4 জন সংখ্যালঘু যুবককে গুলি করে মেরে দিল, আমি 28 নভেম্বরে গভর্নরকে গিয়ে ডেপুটেশন দিয়েছি, আমার ফেসবুক পেজে আমি ওটা আপডেটও করেছি, এবং গভর্নরকে সে 4 জন যুবকের যে হত্যা করা হয়েছে সেটার কড়া নিন্দা প্রতিবাদ জানিয়েছি। কেন আমি পশ্চিমবঙ্গ রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের কাছে গেলাম? কেন রাজ্যপাল হলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, এবং ওনার রাজ্যপালের সম্মানিত অফিসের মাধ্যম দিয়ে আমি কেন্দ্রীয় সরকার
সরকারকে আমাদের নিন্দা এবং প্রতিবাদের কথা জানিয়েছি। এটাও জানিয়েছি কি 1991 সালে রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট ইন্ডিয়ান পার্লামেন্ট পাস করেছিল, ধর্মীয় স্থান অ্যাক্ট ইন্ডিয়ান পার্লামেন্ট পাস করেছিল। সে একটাকে বজায় রাখতে সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি এবং বাবরি মসজিদের উনি যখন সুপ্রিম কোর্ট বিচার শুনিয়েছিল তখন সুপ্রিম কোর্টের আইনের কথা বলেছিল কি এই আইনটাকে বজায় রাখতে হবে। আজকে যে অসভ্যতা আমরা বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে দেখছি, সে অসভ্যতা কিন্তু ভারতের সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে। এই যে আইনটা পাস হয়েছে সেটার বিরুদ্ধে যাচ্ছে। আজকে নানা রকমের নতুন নতুন তর্ক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন একটাই, কি ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে গেল? কি ভারতবর্ষের সব বেকার যুবক চাকরি পেয়ে গেল? কি ভারতবর্ষে কৃষকদের আত্মহত্যা বন্ধ হয়ে গেল? কি ভারতবর্ষের যে যারা শত্রু ছিল, একদিকে পাকিস্তান অন্যদিকে চীন, তারা কি আমাদের বন্ধু হয়ে গেল? ভারতবর্ষে কি আর কোনো সমস্যা নেই? ভারতবর্ষের কি সব সমস্যার সমাধান হয়ে গেছে? কি এখন একটা কুড়োল নিয়ে তোমরা বেরিয়েছো কি খালি জমি খুঁড়বে আর নতুন নতুন তোমরা কিছু কিছু আবিষ্কার করবে? এটার আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি। এবং যে বিশেষ রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি কি তারা কোথাকার কি ইস্যু নিয়ে এসে এখানকার একটা ধর্মীয় সমীকরণ তারা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা বলছে নাকি পশ্চিম বাংলায় তারা আগুন লাগাবে, আর সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে। সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে। আর কি বাকি থাকলো? একটা তো মানুষের রুজি রুটিতে আগুন লাগিয়েছে, একটা তো মানুষের রুজি রুটিতে এই নোটবন্দি করেছে, জিএসটি নিয়ে এসছে, গাব্বার সিং ট্যাক্স, যত ছোট ছোট শিল্প বন্ধ হয়ে গেল। এখন তারা আর কত আগুন লাগাবে? এখন চিতার উপরে আবার চিতা জ্বালাবে, কবরের উপরে আবার কবর আগুন লাগাবে। কড়া প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই অসভ্যতাকে আমরা মেনে নেব না। সাম্বালে যেটা ঘটেছে, আজকে আজমের শরীফ দরগা নিয়ে তারা প্রশ্ন তুলছে, সেটারও কড়া নিন্দা জানিয়েছি গভর্নরকে ডেপুটেশন দিয়ে আমি 28 নভেম্বরে। আজমের শরীফ দরগা নিয়ে কিভাবে প্রশ্ন তুলে? এই আজমের শরীফ দরগার ইতিহাসে প্রমাণ রয়েছে আমার কাছে, তথ্য প্রমাণ দিয়ে বলছি কি যখন থেকে 1236 সালে, যখন 800 সাল পুরনো এই দরগা, যখন থেকে দরগা নির্মাণ হয়, হযরত খাজা গরিব নওয়াজ আতায়ে রসুল হিন্দল ওয়ালি খাজগা হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরগা, সেটা নিয়ে একজন কি বিবেক গুপ্ত, উনি নাকি কেন্দ্রীয় সভাপতি হিন্দু সেনার বিবেক গুপ্ত, উনি নাকি গিয়ে কেস করেছেন আজমের লোয়ার কোর্টে কি এখানে আমি সমীক্ষা চাইছি। এখানে একজন কেস আবার লোয়ার কোর্ট গ্রহণ করলো। কি করে গ্রহণ করলো? যেখানে আমার 1991 সালে রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট আছে, ধর্মীয় স্থান অ্যাক্ট আছে, কিভাবে কেসটা গ্রহণ করা হলো? এবং আজমের শরীফ দরবারের উপরে তারা আঙুল তুলছে। এত বড় সাহস! যে দরগাটা হলো ভারতবর্ষের মধ্যে সম্প্রীতি ভালোবাসার একটা প্রতীক, যেখানে যখন থেকে দরগা নির্মাণ হয়েছে তখন থেকে আমরা দেখছি শুধু মুসলিম সম্প্রদায় না, অমুসলিম সম্প্রদায় তারা ওখানে এসে সম্মান জানিয়েছে। আজমের শরীফ দরগাতে এক সময় 8 জন অমুসলিম হিন্দু সম্প্রদায়ের মুতাওয়াল্লি ছিল। আজমের শরীফ দরগাতে রাজপুত রাজাদের আমি কথা তুলে ধরছি। ওখানে রাম মন্দির আছে, প্রমাণ আছে বলছে। আমি বলছি রাজপুত রাজাদের কথা তুলে ধরছি। মারাঠা সাম্রাজ্যের সঙ্গে মুঘল সাম্রাজ্যের যুদ্ধ ছিল। অনেক লোকেরা বলে সেটা ধর্মীয় যুদ্ধ ছিল না, সেটা দুই সাম্রাজ্যের যুদ্ধ ছিল। মারাঠা সেনার মধ্যে অনেক রকমের মুসলিম সোলজার ছিল এবং মুঘল সেনার মধ্যে অনেক অমুসলিম সোলজার ছিল। সেই মারাঠারা সেই শিবাজি মহারাজের পুত্র, শিবাজি মহারাজের পোতা শিবাজির রাজু সাহু আজমের শরীফে গিয়ে মান্নাত করেছিলেন কি এ গরিব নওয়াজ আমাকে বিজয় দিন আমাদের যুদ্ধতে। রাজপুত ঘরানার রাজাদের কথা বলি, যারা হিন্দু সম্প্রদায় থেকে এক মহারানা প্রতাপ সিং, রাজা মান সিং, রাজা অভয় সিং, যোধপুরের রাজা, কিশনগড়ের রাজা 129 বিঘা দান করেছিলেন আজমের শরীফের খুদ্দামদেরকে। বিভিন্ন সময় বিভিন্ন আজমের শরীফ এর হিন্দু রাজারা, দেশের মধ্যে হিন্দু যারা রাজারা, তারা ওয়াকালাতনামা তৈরি করেছিল এক একটা খাদিমের নামে। তারা খাদিমদের থ্রুতে ওখানে নাজার ও নিয়াজ পেশ করেছে। আজকে ওনাদের থেকে একটা বড় হিন্দু বেরিয়ে এসছেন, বলছেন নাকি ওখানে মন্দির আছে। এবং আমি আর একটা তথ্য প্রমাণ দিচ্ছি, খাজা গরিব নওয়াজের দরগা ফান্ড থেকে গরিব নওয়াজের দরবারের বাইরে যে ডিগ্গি বলে কুয়া আছে, ওইখানে একটা ছোট হনুমান মন্দির রয়েছে। সেই হনুমান মন্দিরে ভোজের টাকাটাও খাজা গরিব নওয়াজের দরবারে ওয়াকাফ ফান্ড থেকে যেত। এই দরবারে যখন লঙ্গর হয়, কোনো জাতি সম্প্রদায় দেখা হয় না। খাজা গরিব নওয়াজের লঙ্গর সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় লঙ্গর হয়। লঙ্গর মানে মানুষকে খাওয়ানো। সেখানে কোনো জাত পাত সম্প্রদায়, কোনো রং এগুলো দেখা হয় না।
কার কত টাকা সেটা দেখা হয় না। গরিব মানুষ বড় লোক সব একসঙ্গে বসে খাবে, হিন্দু মুসলিম একসঙ্গে বসে খাবে। গরিব নওয়াজের দরবারে কোনো রকমের বিভেদ নেই। আমার কাছে ইতিহাসে প্রমাণ রয়েছে কত সময় হিন্দু সন্ন্যাসী তারা পুরোহিতরা আজকেও ওখানে আধ্যাত্মিক শান্তি পেতে গরিব নওয়াজের দরবারে গিয়ে ওনারা হাজিরি দেন। আজকে কিছু অসভ্য ব্যক্তিরা তারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, হিন্দু মুসলিমের বিভেদ তৈরি করার জন্য এমন একটা জায়গার উপরে তারা আঙুল তুললো, সেটা ভারতবর্ষের মধ্যে একটা শান্তি সম্প্রীতি ভালোবাসার প্রতীক। সেটারও আমরা কড়া নিন্দা আর কড়া প্রতিবাদ জানাই এবং আইনগত লড়াইতে প্রত্যেকটি তথ্য প্রমাণ আমি নিজে কেসে শরিক হওয়ার চেষ্টা করব। কিংবা খুদ্দামে খাজা গরিব নওয়াজ যে খাদিমরা রয়েছেন ওখানে, ওনাদের হাতে আমি এটা তুলে দেব কি এই মামলাটা আপনারা লড়ুন, এই মামলাতে আমরা আপনার সম্পূর্ণ সহযোগিতা করব। কিন্তু আর কতদিন মামলা চালাবে, আর কত মামলা চালাবে? এইভাবে কি দেশ চলবে? এইভাবে কি দেশ চলবে? দেশের মূল সমস্যার থেকে নজর ঘুরিয়ে তারা কি একটা কোদাল নিয়ে বেরিয়েছে, কি খুঁড়বো, জমি খুঁড়বো, এমনটাই মনে হচ্ছে কি এই দেশের সংখ্যালঘুদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না। এই দেশের সংখ্যালঘুদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না। মণিপুরে দেখুন কি হচ্ছে, কোনোবার এনআরসির নামে, কোনোদিন ঘাড়বাসির নামে, কোনোদিন লাভ জিহাদের নামে এখন কুরল নিয়ে বেরিয়েছে প্রত্যেকটি মসজিদ দরগার নাকি খুঁড়ে করে কিছু ধর্মস্থান বার করবে। কিন্তু 1991 সালে নরসিংহার আবার সরকারের আমলে